আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। গ্রামের রূপের কোনো শেষ নেই। কখনো তা শরতের কাশফুলে শুভ্র, কখনো বসন্তের পলাশে রক্তবর্ণ, কিন্তু বর্ষার সিক্ত রূপ সব সৌন্দর্যকেই ছাপিয়ে যায়। ঝমঝমিয়ে নামা বৃষ্টির শব্দে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে আসে, তখন তুরাগের মাটির ঘরটি হয়ে ওঠে পরম নিশ্চিন্তের আশ্রয়। রাত তখন 3টে কি 4টে হবে। বাইরে অবিরাম একটানা বৃষ্টির সুর বেজেই চলেছে। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। কেবল জানালার ফাঁক দিয়ে আসা মেঘলা আকাশের আবছা আলোয় দেখা যাচ্ছে তুরাগ আর চৈতিকে। আজকাল তুরাগের অদ্ভুত অভ্যাস হয়ে গেছে। দিনভর তার যতই বুনো মেজাজ থাকুক না কেন, রাতে চৈতিকে বুকের মাঝে শক্ত করে না জড়ালে তার দু চোখের পাতা এক হয় না। চৈতি তার শরীরের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাকে ছাড়া তুরাগের ঘুম এখন এক দুঃসাধ্য ব্যাপার। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন। তার নিঃশ্বাসের ছন্দ বলে দিচ্ছে সে এখন কোনো সুন্দর স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তুরাগের চোখে আজ আবারও ঘুম নেই। মাঝরাতে তার প্রায়ই ঘুম ভেঙে যায়, আর একবার ঘুম ভাঙলে সে শুধু এক দৃষ্টে চৈতির শান্ত মুখটার দিকেই তাকিয়ে থাকে। বৃষ্টির শব্দের মাঝে চৈতির শান্ত হয়ে শুয়ে থাকা দেখার মধ্যে তুরাগ এক অজান্ত নেশা খুঁজে পায়। তার মনে হয় সারা পৃথিবীর সব ক্লান্তি আর লড়াই এই এক মুখের শান্তিতে এসেই থমকে গেছে। চৈতিকে দেখতে দেখতে তুরাগের রাতের প্রহরগুলো অনায়াসেই কেটে যায়। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও তার চোখে কোনো ক্লান্তি আসে না। তার এই বুনো জীবনের শ্রেষ্ঠ অর্জন কেবলই রাজকন্যাটি। চৈতির কপালের লেপ্টে থাকা একগোছা চুল সরিয়ে দিয়ে তুরাগ মনে মনে বলে, আমার হাজারো অপূর্ণতার মাঝে একমাত্র প্রাপ্তি আপনি, যাকে আমি না চাইতেই পেয়ে গেছি। তুরাগ চৈতিকে নিজের বুকের সাথে আরও লিপ্টে ধরে। বাইরে তখন শ্রাবণের অঝোর ধারা। বিকট এক বজ্রপাতে ঘুমের ঘোরে প্রচণ্ড কেঁপে ওঠে চৈতি। অবচেতন মনে সে তুরাগের শক্তপোক্ত বুকটার আরও ভেতর সেধিয়ে যেতে চায়। তুরাগ তার বাহুডোর আরও নিশ্ছিদ্র করে, কিন্তু এত প্রবল বৃষ্টির শব্দের ভেতরেও তুরাগের কান অন্য কিছু একটা ধরতে পারে। তীক্ষ্ণ শিকারী কান তার। সে স্থির হয়ে শোনার চেষ্টা করে। বৃষ্টির শব্দের আড়ালে খুব মিহি ফিসফিসানি এক গলার স্বর ভেসে আসছে। তুরাগ শ্বাস বন্ধ করে মনোযোগ দিতেই তার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। কেউ একজন খুব শান্ত গলায় ডাকছে, চৈতি, ও চৈতি। তুরাগ একবার গভীর ঘুমে আচ্ছন্ন চৈতির শান্ত মুখের দিকে তাকায়। এই মাঝরাতে কে তার বাড়িতে এসে তার বউকে ডাকছে? তুরাগ খুব সন্তর্পণে চৈতির মাথাটা কোল থেকে সরিয়ে বালিশে রাখে। তারপর নিঃশব্দে উঠে বসে মাটির দেওয়ালে কান ঠেকিয়ে বাইরের আওয়াজটা বোঝার চেষ্টা করে। প্রথম কয়েক সেকেন্ড তার মনে হয় হয়তো ঝোড়ো বাতাসের আওয়াজ বা মনের ভুল, কিন্তু না, আওয়াজটা আবার আসে একইভাবে, চৈতি, ও চৈতি। তুরাগ আর দেরি করে না। বিছানার পাশ থেকে টর্চ লাইটটা হাতে নিয়ে অতি সাবধানে দরজার খিল খোলে। কোনো শব্দ হতে দেয় না সে। বিড়ালের মতো পায়ে ঘর থেকে বেরিয়ে সে বড় ঘরের পেছনে যায়, ঠিক যেখান থেকে আওয়াজটা আসছিল বলে তার মনে হয়েছিল। আশ্চর্যজনকভাবে তুরাগ বাইরে পা রাখতেই মুষলধারে পড়তে থাকা বৃষ্টিটা হঠাৎ থেমে যায়। চারপাশটা একদম নিঝুম, কেবল গাছ থেকে টুপটাপ জল পড়ার শব্দ। তুরাগ টর্চের জোরালো আলোটা জ্বালিয়ে চারপাশটা দেখে। এই চরের বাড়িতে কোনো ঝোপঝাড় নেই, চারিদিকে শুধু থই থই পানি। কেউ যদি এখানে থাকতো তবে আলোয় তার ধরা পড়ার কথা। তুরাগ টর্চ হাতে নিয়ে পুরো বাড়ির তন্ন তন্ন করে খোঁজে। নৌকোগুলোর দিকটাও দেখে। দাওয়ার নিচে আলো ফেলে, কিন্তু কোথাও কেউ নেই।
বৃষ্টির জমা জলে কেবল নিজের ছায়াটা ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণের অস্তিত্ব নেই সেখানে। তুরাগের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়। সে দ্রুত পায়ে ঘরে ফিরে আসে, কিন্তু ঘরের ভেতরে পা রাখতেই তার কলিজা শুকিয়ে যায়। বিছানায় চৈতি নেই। তুরাগ পাগলের মতো টর্চ উঁচিয়ে সারা ঘরে আলো ফেলে। চৈতির ওড়নাটা নিচে পড়ে আছে, আর ওর জুতো জোড়াও খাটের নিচে রাখা। তুরাগের বুক ধক করে ওঠে। মেয়েটা কই গেল? তুরাগের হাত পা বরফ হয়ে আসে। চৈতি অন্ধকারকে বাঘের মতো ভয় পায়। রাতে ঘর থেকে বের হতে হলে তুরাগকে হাজারবার ডাক দিয়ে জাগিয়ে তোলে। আর জুতো ছাড়া তো চৈতি এক পাও মাটিতে ফেলতে চায় না। বড্ড খুঁতখুঁতে মেয়েও। তুরাগ হিতাহিত জ্ঞান হারিয়ে ঘর থেকে আবার বেরিয়ে আসে। পুরো বাড়ি সে চিৎকার করে খোঁজে। উঠোন থেকে শুরু করে রান্নাঘরের পেছন পর্যন্ত তন্ন তন্ন করে দেখে, কিন্তু কোথাও চৈতি নেই। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রক্ত মাংসের মানুষ কি স্রেফ হাওয়ায় মিলিয়ে যেতে পারে? তুরাগ আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে হাঁপাতে হাঁপাতে দাওয়ার ওপর ধপ করে বসে পড়ে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে। সে কোনো দিশা না পেয়ে দাওয়ার ওপর মাথা নিচু করে 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে থাকে। তার মাথায় তখন হাজারটা দুশ্চিন্তা। কি আমকি তবে কোনোভাবে ওকে তুলে নিয়ে গেল? কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে গেল কই? ঠিক 2 মিনিট পার হওয়ার পর তুরাগ অনুভব করে তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। মাটির ওপর কারো ছায়া পড়তেই তুরাগ বিদ্যুৎ বেগে মাথা তোলে। সামনে সাদা অবয়বটা দেখেই তুরাগের স্তব্ধ হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে ওঠে। সে নিজের প্রাণ ফিরে পায়। চৈতি দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো এলোমেলো, চোখ মুখ কেমন মলিন হয়ে আছে। তুরাগ হাঁপ ছেড়ে এক পায়ে এগিয়ে যায়। তার ঠোঁট কাঁপছে। অনেকগুলো প্রশ্ন একসাথে করতে চায়, কিন্তু কোনো কথা মুখ দিয়ে বের হওয়ার আগেই চৈতি তাকে পাশ কাটিয়ে হনহন করে ঘরের ভেতর ঢুকে যায়। সে সোজা খাটে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তুরাগ হতভম্ব হয়ে পেছন পেছন ঘরে ঢোকে। তার মনের ভেতর তখন একদিকে স্বস্তি, অন্যদিকে এক রাশ বিস্ময়। সে খাটের পাশে গিয়ে বসে, খুব নরম স্বরে ডাকে, ও রাজকন্যা, কথা কন না ক্যারে, কয়ে গেছিলেন এই মাঝরাইতে? চৈতি কোনো সাড়া দেয় না। সে স্থির হয়ে শুয়ে থাকে। তুরাগ আরও কয়েকবার ওর গায়ে হাত দিয়ে ডাকে। কপালে হাত দিয়ে দেখার চেষ্টা করে ওর জ্বর আসলো কিনা, কিন্তু চৈতি সম্পূর্ণ নির্বিকার। তুরাগের বাকি রাতটুকু কাটে চৈতির পায়ের কাছে বসে থেকেই। সে একবারের জন্য চোখের পাতা এক করতে পারল না। মাঝে একবার ভেবেছিল চৈতিকে জোর করে জাগিয়ে জিজ্ঞেস করবে সে কোথায় গিয়েছিল, কিন্তু মন সায় দিল না। প্রতিদিনের মতো আজও রোদেলা সকালের অনেক পরে চৈতির ঘুম ভাঙে। চোখে মুখে ঘুমের রেশ নিয়ে আড়ামোড়া ভেঙে সে উঠে বসতেই থতমতো খেয়ে যায়। সামনে তাকাতেই দেখে তুরাগ তার পায়ের কাছে বসে আছে। চৈতির জানা মতে তুরাগ তো ফজরের আজান হতে না হতে বিলে চলে যায়। আজ বেলা প্রায় 9টা কি 10টা বাজে। আকাশের মেঘ নেই, ঝকঝকে রোদ উঠেছে, অথচ তুরাগ ঠায় বসে আছে কেন? চৈতি একটু অবাক হয়ে তুরাগের কাঁধে হাত রাখে। তুরাগ চমকে ফিরে তাকায়। তুরাগের লাল হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে চৈতি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি হলো, আপনি আজ কাজে যাননি যে? শরীর কি খারাপ লাগছে? তুরাগ কোনোই জবাব দেয় না। সে চৈতির চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে রাতের ঘটনার কথা কি ওর মনে নেই। মেয়েটা কি তবে ঘুমের ঘোরেই হেঁটেছিল? কিন্তু চৈতির মধ্যে তা এমন আজব কিছু দেখেনি সে। কিন্তু কোনো প্রশ্ন করে চৈতিকে ভয় দেখাতে চায় না তুরাগ। সে চৈতির দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর কোমরের লুঙ্গিটা হাঁটুর উপর তুলে শক্ত করে মালকোচা মেরে কেবল এতটুকুই বলে, অন্য একটা কাম আছে, যাই। শ্রাবণের আকাশে মেঘের লেশ মাত্র নেই। চরাচর জুড়ে আজ আগুনের বৃষ্টি হচ্ছে। বর্ষার এই দুপুরের রোদ বড় অদ্ভুত। এর তেজ যেমন প্রখর, তেমনই বাতাসে ভ্যাপসা এক গুমট গরম। মাঠের জল থেকে বাষ্প হয়ে ওঠা তপ্ত আভা চারপাশকে ঝাপসা করে দিয়েছে। কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো আগুনের হুলকায় কুঁকড়ে যেতে চায়।
বিলের স্থির পানি আয়নার মতো রোদের তীব্রতাকে প্রতিফলিত করে চোখের পলক জ্বালিয়ে দিচ্ছে। প্রকৃতি এই অকাল দাবদাহে একদম নিঝুম হয়ে আছে। তুরাগ ঘাটলায় নৌকো ভেরোতেই দেখে তার নৌকো রাখার জায়গায় অন্য একটা নৌকো বাঁধা। কপালে ভাঁজ নিয়ে সে নৌকো থেকে নামলো। দ্রুত পায়ে বাড়ির উঠোনে পা রাখতেই তার চোখ আটকে যায়। কৃষ্ণচূড়া গাছের ছায়াময় জায়গাটুকুতে একটা চেয়ার পেতে আয়েশ করে বসে আছে কিয়াম। চোখে কালো চশমা, পরনে ফিটফাট সাদা পাঞ্জাবি পায়জামা। এই চরের রুক্ষ পরিবেশে তাকে বড্ড বেমানান লাগছে। তুরাগ একদম কিয়ামের সামনাসামনি গিয়ে কয়েক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কিয়াম এমনভাবে বসে আছে যেন সে তুরাগ নামের কাউকে চেনেও না, দেখেও নি। কিয়ামের এমন ভাব দেখে তুরাগ গভীর মুখে প্রশ্ন করে, আপনার কি গুড়াকির্মি হয়েছে? তুরাগের এমন অদ্ভুত প্রশ্ন শুনে কিয়াম চশমার আড়াল থেকেই চরম বিরক্ত হয়। শান্তিতে বসে থাকার মুহূর্তটা এই তেরাবেকা মানুষটা নিমেষেই তিতা করে দিল। সে কড়া গলায় বলে, আপনার কাছে কি কাজের কোনো প্রশ্ন থাকে না? তুরাগ কোনো কথা না বাড়িয়েই পাশে থাকা দোলনাটাতে গিয়ে আয়েশ করে বসে। দোলনার ক্যাচ ক্যাচ শব্দটার সাথে তাল মিলিয়ে সে নির্বিকার ভঙ্গিতে বলে, চেয়ারম্যান হইয়া যদি আপনার কোনো কাম না থাহে, আমি তো আপনার বোন জামাই, আমার কেমনে কান থাকবো? কিয়াম এবার রাগে ফেটে পড়ে। সে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে ওঠে, আর একবার বোন জামাই বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুরাগ নিজের জিভ বের করে চোখ দিয়ে দেখার চেষ্টা করলো। না, তার জিভ অনেক ছোট, কিয়াম পারবে না ওটা ধরে টেনে ছিঁড়তে। তাই এইবার দোলনাটা আরও জোরে দুলিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, আমি বা আমার বউ তো আপনারে ভোট দেয় নাই, তাইলে কি এর সেবা দিতে 2 দিন পর পর আইয়েন? কিয়াম তুরাগের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, বলদ। তুরাগ দেরি না করে পাল্টা জবাব দেয়, তাইলে আপনি মহিষ, কালা মহিষ না, আপনি সুন্দর মানুষ, আপনি সুন্দর মহিষ। বিদেশি মহিষ নাকি চাইনিজ মহিষ? কিয়াম হতভম্ব হয়ে তুরাগের দিকে তাকিয়ে থাকে। সে ভেবেছিল তুরাগ বোধহয় গাম্ভীর্য একজন মানুষ, কিন্তু লোকটা যে আস্ত এক বজ্জা তার তেরাবেকা, তা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিয়ামকে নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তুরাগ এবার মজা করা ছেড়ে দেয়। সে দোলনায় একটু হেলান দিয়ে ভাব নিয়ে বসে বলে, আবার আসছেন ক্যারে? কিয়াম এবার তুরাগের দিক থেকে মুখ ফিরিয়ে খুব স্বাভাবিকভাবে রান্নাঘরের দরজার দিকে, অর্থাৎ চৈতির দিকে তাকিয়ে বলে, চৈতিকে নিতে। তুরাগ দেখে কিয়াম এক দৃষ্টে চৈতির দিকেই তাকিয়ে আছে। তুরাগ এতক্ষণ সব শান্তভাবে দেখলেও এবার তার ভেতরকার স্বামী সত্তাটা জেগে ওঠে। এতদিন চৈতি যেভাবে তুরাগকে মুখ ভেঙচি দিত, আজ তুরাগ একই ভঙ্গিতে কিয়ামের চোখের দিকে তাকিয়ে এক বিশাল মুখ ভেঙচি কাটে। কিয়াম চৈতির দিকে তাকিয়ে থাকায় খেয়াল করেননি। তুরাগ সাধারণত চৈতিকে আপনি করে সম্বোধন করে, কিন্তু আজ প্রথমবার তুমি বলে, বউ, তোমার বড় ভাই তোমারে নিতে আইছে, যাইবা নাকি ওনার লগে? চৈতি তুরাগের দিকে ফিরেও তাকায় না। সে তখন রান্না করতে মহাব্যস্ত। তুরাগের কথা গ্রাহ্যই করছে না। চৈতি কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়ে, ছ্যাঁত করার একটা শব্দ হয়, আর সেই শব্দের সাথে তাল মিলিয়েই তুরাগের গানের গলা ভেসে আসে, সোনা বউ শুনছনি গো, সোনা বউ শুনছনি, নিতে আইলে নাইয়র যাইবনি। ও বউ গো বউ, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিব সাজাইয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। ও বউ গো বউ। কিয়াম উঠে দাঁড়িয়ে তুরাগের চোখের দিকে তাকিয়ে বলে, আপনার মতো পাগলের সঙ্গে কিভাবে চৈতি থাকে? তুরাগ দোলনা থেকে আলতো করে নেমে খুব নির্বিকার ভঙ্গিতে জবাব দেয়, স্বামী তো স্বামী, পাগল হোক আর ছাগল হোক, তারই তো। কিয়াম আর কোনো কথা বলে না, একইভাবে দাঁড়িয়ে থাকে। তুরাগ এবার বেশ বিরক্ত হয়ে বলে, আমার বাড়িতে আসা বন্ধ করেন। যদি না করি, দাইলে আর কি, বউ লইয়া অন্য জায়গায় চলে যামু। কিয়াম চৈতির দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে বলে, সে আমার ভালোবাসা, তাকে নিয়ে প্রতি রাতে হাজারো কল্পনা করে আমার রাত কাটে। কিয়ামের কথা ফুরোতেই তুরাগ ঠাস করে বলে,
আর তারে বুকে জড়াইয়া ধইরা আমার সারা রাত কাটে। আমি কেমনে সহ্য করবো যে তার উপর অন্য কেউ নজর দিতাছে? কিয়াম একটা দীর্ঘ ঢোক গেলে। তুরাগের কথাগুলো তার বুকের ভেতর প্রচণ্ড ব্যথার সৃষ্টি করছে, কিন্তু বাইরে সে নিজেকে একদম স্থির রাখে। তুরাগ তাকে আরও ঘা দিয়ে বলে, আপনার নাম ডাকাছে, ভালাসে আরবেন আপনি, তাও কারে পরস্তির আশা এখানে ছুটে আইয়েন। ক্যাম কিছু বলে না। তুরাগ আবারও বলে, উনি আপনারে পছন্দ করেন না, বিরক্ত হন, আপনি আইলে আমার লগে অযথা কাইজা করে। ক্যামের বিশ্বাস হয় না তুরাগের কথা। সে তুরাগের দিকে চোখ গরম করে তাকায়। তুরাগ এবার গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, সত্যি ওনাকে ভালোবাসেন? কিয়াম শক্ত গলায় উত্তর দেয়, কেউ ওনারে মারতে চায়, বাঁচাইতে পারবেন? আমার ক্ষমতা নাই ওনারে বাঁচানোর মতো। কিয়ামের বুকের ভেতরটা এক নিমেষেই হিম হয়ে আসে। তুরাগের এই অভাবনীয় কথায় সে বিশ্বাস করবে নাকি তুড়ি মেরে উড়িয়ে দেবে, তা বুঝতে না পেরে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কিয়ামের কণ্ঠস্বর এবার রুদ্ধ। সে ভাঙ্গা গলায় ধীর স্বরে শুধায়, কে মারতে চায়? কিয়ামের চোখে মুখে ফুটে ওঠা তীব্র দহন আর অস্থিরতা দেখে তুরাগ এবার শব্দহীন হাসে। সেই হাসিতে বিদ্রুপ নাকি বিষাদ তা নিরূপণ করা দায়। সে শান্ত ভঙ্গিতে পাশের চেয়ারটা দেখিয়ে বলে, বহেন, কইতাছি। কিয়াম যান্ত্রিকভাবে বসে পড়ে। তার কাছে প্রতিটি মুহূর্ত এখন এক একটি মহাকালের মতো ভারী। তুরাগ দোলনার দড়িটা এক হাতে শক্ত করে চেপে ধরে কিঞ্চিত ভেবে নেয়, তারপর বলে, এই গ্যারামে প্রতিদিন মাইয়াগর লাশ পাওয়া যায়, এটা জানেন নিশ্চয়ই। তুরাগের এই অহেতুক গৌরচন্দ্রিকা কিয়ামের কাছে অসহ্য ঠেকছে। সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে পুনরায় প্রশ্ন করে, পরিষ্কার করে বলেন, কে মারতে চায় আমার চৈতিকে? তুরাগ এবার কিয়ামের চোখের দিকে তাকায়। তার দৃষ্টি এবার তীক্ষ্ণ। ওষ্টা ধরে তাচ্ছিল্য মেখে সে শুধরে দেয়, আপনার না, আমার চৈতি। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে খুব নির্লিপ্ত গলায় যোগ করে, জানি না কে মারতে চায়। কিয়ামের ধৈর্যের বাদ এবার চূর্ণ হয়। তুরাগের এই খামখেয়ালি আর হেয়ালিপূর্ণ উত্তরে সে ক্ষিপ্ত পশুর ন্যায় গর্জে ওঠে। এক ঝটকায় আসন ছেড়ে দাঁড়িয়ে তুরাগের কণ্ঠনালী বরাবর কলার চেপে ধরে সে। তুরাগের ওষ্ঠ প্রান্তে তখনও হাসি ঝুলে আছে। কিয়াম দাঁতে দাঁত চেপে বলে, তামাশা করার জায়গা পাস না? একটা কথা ঘুরিয়ে বললে তোমার কলিজা আমি ছিঁড়ে ফেলবো। তুরাগ যেন এই মহেন্দ্র ক্ষণেরই অপেক্ষায় ছিল। কিয়াম তার কলার চেপে ধরতেই তুরাগ বেশ আয়েশ করে চৈতিকে উদ্দেশ্য করে সুমিষ্ট স্বরে শিশুদের মতো অনুযোগ জানায়, ও বউ, দেখো না তোমার ভাই আমারে মারে। তুরাগের এমন অভাবনীয় আচরণে কিয়াম মুহূর্তেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সে তড়িৎ তুরাগের কলার ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রান্নাঘরে কাজ করতে থাকা চৈতি সবটুকু দেখেছে এবং তুরাগের কথাগুলো তার কানে পৌঁছেছে। সে কাজ ফেলে দ্রুত কিয়ামের মুখোমুখি এসে দাঁড়ায়। কিয়াম কিছু সাফাই দেওয়ার উপক্রম করতেই চৈতি তাকে থামিয়ে দিয়ে কঠিন স্বরে বলে, আপনাকে অনেক সহ্য করেছি কিয়াম ভাই, কিন্তু এখন আর সম্ভব নয়। যখন আপনার বাড়িতে ছিলাম তখন আপনার মা আমার উপর অযথাই অত্যাচার করতেন, তখন তো প্রতিবাদ করতে দেখিনি আপনাকে। আর আজ যখন আমি বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে আছি, তখন আপনার ভালোবাসা উতলে উঠছে। কিয়াম ফের মুখ খোলার চেষ্টা করতেই চৈতি তর্জনী উঁচিয়ে গর্জে ওঠে, আর আর যদি একবার আমার স্বামীর গায়ে হাত তোলেন, তবে কসম আমার রবের, আমি নিজ হাতে আপনার হাত কেটে ফেলবো। উনি আমার স্বামী, আর আমার সামনে তার উপর কোনো আঘাত আমি সহ্য করব না। তুরাগ আড়ালে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। কিয়াম আহত পাখির মতো বিমর্ষ দৃষ্টিতে চৈতির দিকেই তাকিয়ে রয়।
তুরাগ নিজের হাসি সংবরণ করে চৈতির দিকে হাত বাড়িয়ে সহমর্মিতার সুরে বলে, থাক না, উনি তো আপনার মামাতো ভাই। চৈতি এবার রক্তচক্ষু নিয়ে তুরাগের দিকে তাকায়, বেশ কর্কশ গলায় জবাব দেয়, মা আছে বলেই তো মামা, আর মামা থাকলেই তো মামা তো ভাই। যেখানে মা নেই সেখানে কোনো মামাও নেই, আর কোনো ভাইও নেই। একটু শ্বাস নিয়ে চৈতি আবার বলে, আর কখনো এখানে আসবেন না, না হলে চৈতির আরেকটা রূপ দেখতে পারবেন। কথাটি বলেই চৈতি আর দাঁড়ায় না, যে ক্ষিপ্রতায় এসেছিল সেভাবেই প্রস্থান করে। রাগে তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। কিয়ামকে সে বিন্দু মাত্র সহ্য করতে পারে না। এই লোকটির কারণেই লায়লা বেগম তার চরিত্র নিয়ে কটু কথা বলার সাহস পেয়েছে, এমনকি তার বাবা মাকেও অপমান করেছে। অথচ তার বাবা আজ এই নশ্বর পৃথিবী ছেড়ে পরপারে, আর মায়ের কোনো হদিস সে জানে না। হঠাৎ চৈতির বুক চিরে কান্না আসে। কত কাল হয়ে গেল সে তার গর্ভধারিণীকে দেখে না। কোথায় হারিয়ে গেলেন মা? একবারও মনে পড়ে না মেয়ের কথা? চৈতি আজ নিজের সাজানো সংসারে থিত হয়েছে। এই ঘরকন্যা দেখার জন্য কি মা একবারও ফিরে আসবেন না? চৈতি প্রস্থান করতেই তুরাগ এবার উচ্চস্বরে হেসে ওঠে। কিয়াম তখনও চৈতির চলে যাওয়া পথের দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতেই তাকিয়ে আছে। তুরাগ কিয়ামের চোখের সামনে তুড়ি বাজিয়ে বিদ্রুপের সুরে বলে, কইছি না আপনারে উনি পছন্দ করে না। কিয়ামের চোয়াল শক্ত হয়ে আসে। ক্রোধ সংবরণ করতে ফুসফুস ভরে দুবার শ্বাস নিয়ে সে প্রশ্ন করে, তার মানে চৈতিকে কেউ মারতে চায় না? পুরোটাই ছলনা? তুরাগ ধীর লয় মাথা নাড়িয়ে নেতিবাচক সংকেত দেয়, তারপর তাচ্ছিল্য ভরে হাসে, বলে, আপনি বিশ্বাস করতে পারতেছিলেন না, তাই একটু প্রমাণ হাতে নাতে দিলাম আর কি। কিয়াম তর্জনী উঁচিয়ে হিসিস করে বলে, তোর রক্ত দিয়ে আমি একদিন গোসল করে নিজের আত্মার শান্তি কামনা করব। তুরাগ বিন্দুমাত্র বিচলিত না হয়ে এবার অনুচ্চ স্বরে চৈতিকে উদ্দেশ্য করে ডেকে ওঠে, ও বউ, দেখা যাও, এই ব্যাডাই আমারে মারার হুমকি দেয়। কিয়াম হাসে। তুরাগের এই খামখেয়ালি আচরণ দেখে তাকে উন্মাদ ছাড়া আর কিছু মনে করাই দায়। কিয়াম শান্ত স্বরে বলে, এই দিনই কিন্তু শেষ দিন নয় তুরাগ সাহেব, সম্মুখে বহু কাল অবশিষ্ট আছে। আমি তো চৈতিকে না পেয়ে হারিয়েছি, কিন্তু আপনি তাকে পাওয়ার পর হারাবেন। না পাওয়ার বেদনার চেয়ে পাওয়ার পর হারানোর যন্ত্রণা বহু গুণ তীব্র। কথাটি বলে কি আমার কালক্ষেপণ করে না। দ্রুত পদে চলে যাওয়ার সময় পেছন থেকে সে তুরাগের কর্কশ কণ্ঠ শুনতে পায়, আপনি খালি গোলামের পুত না, আপনি হইল গিয়ে নির্লজ্জ গোলামের পুত। দুপুরের খাবারের আয়োজন আজ বেশ সিমসাম। গুঁড়ো মাছের টক আর ডিমের ঝাল ভুনা দিয়ে তুরাগ খাবার খেতে বসেছে। তুরাগের অভ্যাস সে বলে ভাত খায়, বলে ভাত না খেলে যেন তার পেটই ভরে না। প্রতিদিন চৈতি তার সঙ্গে খেতে বসে, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটেছে। তুরাগ মুখে খাবার তুলে চৈতির দিকে দৃষ্টিপাত করে। সে রান্নাঘরের ছোট চৌকির উপর বসে রান্নাঘরের ছোট জানালাটা দিয়ে চৈতি উদাসীন নয়নে বাহিরের বাহারি প্রকৃতির দিকেই তাকিয়ে আছে। তুরাগ ভাতের বোলটা হাতে নিয়ে উঠে গিয়ে চৈতির পাশে বসে। ভাত মাখিয়ে এক লোকমা তার মুখের সামনে ধরতেই চৈতি মুখ ফিরিয়ে নেয়। নিরাসক্ত কণ্ঠে বলে, আমি পরে খাবো। তুরাগ লোকমাটি একইভাবে ধরে রেখে শান্ত স্বরে বলে, খাইতে কইছি। চৈতি বিরক্ত নয়নে তুরাগের দিকে তাকায়। তুরাগ চোখের ইশারায় পুনরায় নির্দেশ দিতেই চৈতি আর বাক্য ব্যয় না করে মুখে নেয়। চৈতি চর্বণ শুরু করতেই তুরাগ নিজের জন্য পরবর্তী লোকমা মেখে শুধায়, আপনার কি ঘুমে হাঁটার রোগ আছে? চৈতি বিস্মিত হয়ে বলে, না তো, কেন? তুরাগ তার প্রশ্নের কোনো সদুত্তর দেয় না।
বরং পুনরায় এক লোকমা ভাত চৈতির মুখে তুলে দিয়ে প্রশ্ন করে, আমি যখন বাড়িতে থাকি না তখন কেউ আসে? চৈতি মাথা নাড়িয়ে জানায়, জাফর দাদা আর দাদি আসেন মাঝে সাঝে। তাছাড়া আর কেউ? না, কিন্তু হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন? তুরাগ উত্তর না দিয়ে আবারও চৈতির মুখে ভাত তুলে ধরে, নির্লিপ্ত কণ্ঠে জানায়, এমনি আজ থেকে আমি জানে যামু, আমার লগে আপনিও যাইবেন, একা থাকা লাগতো না বাড়িতে। দীর্ঘ 2.5 মাস অতিবাহিত হওয়ার পর কিয়াম ভুইয়া বাড়িতে এসেছে। লায়লা বেগম তখন রান্নাঘরে ছিলেন। সামনের জানালা দিয়ে বাহিরের দিকে তাকাতেই কিয়ামের অবয়ব তার দৃষ্টিগোচর হয়, কিন্তু তিনি স্থান হতে নড়লেন না। 1 মাস যাবৎ এই বিভ্রম তার নিত্যসঙ্গী। তিনি প্রতিদিন দেখেন কিয়াম আসছে, এমনকি স্বপ্নেও কিয়ামের আগমনের দৃশ্য তাকে ব্যাকুল করে তোলে। কিন্তু ঘুম ভাঙতেই একটা শূন্যতা তার মাতৃহৃদয়কে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে। লায়লা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বাহিরের দৃষ্টি নিক্ষেপ করেন। কই, এবার তো সেখানে কিয়ামের কোনো চিহ্ন নেই। তিনি নিজেকে সংবরণ করে পুনরায় রান্নায় মনোযোগী হওয়ার চেষ্টা করলেন, কিন্তু কুহুর উচ্চ কণ্ঠের চিৎকার তার কানে এসে আছড়ে পড়ছে। ফুপু, জলদি দেখে যাও, কিয়াম ফিরে এসেছে। লায়লা বেগমের মনে হয় তার ভারাক্রান্ত বুকের ওপর থেকে কোনো এক বিশাল পাথর সরে গেছে। অবশ্যই আসা শরীর যেন সজীবতা ফিরে পেয়েছে। কি করবেন, কোথায় যাবেন তা স্থির করার আগেই কুহুর ব্যাকুল কণ্ঠ পুনরায় ভেসে আসে, ও ফুপু। লায়লা বেগম হাতে সমস্ত কিছু ফেলে দিয়ে ড্রয়িং রুমের দিকে ছুটে যান। চোখের সামনে তার 7 রাজার ধন, তার কলিজার টুকরো সন্তান। লায়লা বেগম উন্মত্তের ন্যায় কিয়ামকে জড়িয়ে ধরতে চান, কিন্তু তার আগেই কিয়াম ভাঙা গলায় বলল, 2 দিন ধরে কিছু খাই নাই, ভাত আছে, কয়টা ভাত দাও। ছেলের কণ্ঠস্বরে লায়লা বেগম স্তম্ভিত হয়ে যান। কার পানে চেয়ে আছেন তিনি? এ কি তার সুদর্শন ছেলে কিয়াম? চোখের নিচে কৃষ্ণবর্ণ কালি পড়েছে, চুলগুলোতে কত ময়লা, দাড়িগুলো উস্কো খুস্কো। মায়ের অন্তর হাহাকার করে ওঠে। নিজের সন্তানের মঙ্গল কামনায় এ কেমন সর্বনাশা পথে পা বাড়িয়েছিলেন তিনি পুনরায় কিয়ামকে বক্ষে আগলে নিতে চান, কিন্তু কিয়াম সুযোগ দেয় না। সে নিজেকে সরিয়ে নিয়ে টেবিলে বসে পড়ে, শুষ্ক কণ্ঠে বলে, খাবার দাও, না হলে এই বাড়ি মরেই যাব। কুহু কালক্ষেপণ না করে রান্নাঘরে ছুটে যায়। সকালে কিছু বাসি সবজি আর রুটি অবশিষ্ট আছে। সে দ্রুত কিয়ামের সম্মুখে তা পরিবেশন করে। অন্য সময় হলে কিয়াম রেগে আগুন হতো, কিন্তু আজ সে নির্বিকার। বাসি রুটিগুলোই সে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে মুখে পুড়ছে। তার খাওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে কয়েক জন্ম ধরে ক্ষুধার্ত। হঠাৎ সে থেমে যায়। এক মুহূর্তের নিস্তব্ধতা, পরক্ষণে চিৎকার করে ওঠে কিয়াম। তার অমানসিক চিৎকারে কুহু আর লায়লা বেগম আতঙ্কে শিউরে ওঠেন। কিয়াম উন্মাদের ন্যায় রুটির থালাটি তুলে সজোরে মেঝেতে আছাড় দেয়। ঝনঝন শব্দে চীনামাটির থালাটি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। কিয়াম টলটলায়মান পদক্ষেপে লায়লা বেগমের কাছে এগিয়ে আসে এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কান্না ভেজা রুদ্ধস্বরে সে শুধায়, এ কেমন সুখের স্বাদ দিলে তুমি আমাকে আম্মু? প্রতিটা ভাতের কণা আজ আমার গলায় কাটার মতো দিচ্ছে। আমি কিছু গিলতে পারছি না, আমার কণ্ঠনালী জ্বলে যাচ্ছে। লায়লা বেগম পুত্রের এমন করুণ অবস্থা আর হাহাকার দেখে স্থির থাকতে পারেন না। তিনি কাপা হাতে কিয়ামের 2 গালে হাত রাখেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি অপরাধীর মতো ভাঙা গলায় বলেন, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমারই ভুল ছিল। তুমি শুধু একবার বলো চৈতি কোথায় আছে, আমি নিজে গিয়ে ওর পায়ে ধরে হলেও তোমার কাছে ফিরিয়ে আনবো। কিয়াম কিছুক্ষণ স্থবির হয়ে থাকে। তারপর তার ওষ্ঠাধরে ফুটে ওঠে বিষণ্ণ হাসি।
সে ধীরে ধীরে লায়লা বেগমের বাঁধন আগলা করে দিয়ে নিজেকে সরিয়ে নেয়। তার চোখে মুখে এখন উদাসীন ভাব। সে আবার বাড়ির বাহিরের দিকে পা বাড়ায়। লায়লা বেগম দিশেহারা হয়ে তাকে বাধা দিতে চাইলে কিয়াম শান্ত স্বরে বলে, ছেড়ে দাও আম্মু, আমায় আর আটকে রেখো না। লায়লা বেগম আর এগোতে পারেন না, তার হাত দুটো অবশ হয়ে ঝুলে পড়ে। কিয়াম দ্রুত পায়ে আবারও বাড়ির বাহিরে বেরিয়ে যায়। লায়লা বেগম হাঁ করে চেয়ে থাকেন ছেলেটা এমন পাগলের মতো কোথায় ছুটে যাচ্ছে। হঠাৎ তার হুঁশ ফেরে। ছেলেকে নিজের কাছে পেতে হলে এখন চৈতিকে খুঁজে বের করা ছাড়া আর কোনো পথ বাকি নেই। বর্ষার কৃষ্ণপক্ষের ভারী মেঘগুলো মাটির খুব কাছে নেমে এসেছে। স্বচ্ছ জলের আরশিতে নিজের অন্ধকারাচ্ছন্ন মুখচ্ছবি দেখবে বলে কি তাদের এই আয়োজন? চারপাশ নিদারুণ গুমট স্তব্ধতায় আচ্ছন্ন। মনে হয় প্রকৃতি কোনো এক অমোঘ ধ্বংসের অপেক্ষায় দম বন্ধ করে আসে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার অবাধ্য ঝাপটা এসে স্থির জলরাশির বুকে কম্পন তুলে দিয়ে যাচ্ছে। তীরের ঘাস আর লতা পাতাগুলো উন্মত্ত বাতাসে মাথা করে মরছে যন্ত্রণায়। এই জনমানবহীন মেঠো পথ ধরে কিয়াম হেঁটে চলেছে। অযত্নে বেড়ে ওঠা অবিন্যস্ত দীর্ঘ কেশরাশি বারবার তার চোখে মুখে এসে আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আজকাল সে মাইলের পর মাইল এভাবেই হেঁটে যায়, শরীরের ক্লান্তি তাকে স্পর্শও করতে পারে না। গ্রামীণ এই মেঠো পথ আর দুপাশের থই থই জলরাশির মাঝে উদ্দেশ্যহীন পথ চালায় সে প্রশান্তি খুঁজে পায়। অথচ জনপদ জুড়ে তাকে নিয়ে এখন নিন্দার ঝড় বইছে। যেই বিপুল প্রত্যাশা নিয়ে তাকে চেয়ারম্যানের আসনে বসানো হয়েছিল, তার কিঞ্চিত প্রতিফলনও তার কর্মে নেই। জনহিতকর কোনো কাজেই কিয়ামের ভ্রুক্ষেপ নেই। জহির তাকে বহুবার বোঝানোর চেষ্টা করে, দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু কিয়াম যেন এখন এক ভিন্ন জগতের বাসিন্দা। সে কারো উপদেশের ধার ধারে না, কারো শাসন মানে না। তার অশান্ত মন তাকে যেখানে নিয়ে যায় সে শুধু সেখানেই ছুটে চলে। গ্রামের সাধারণ মানুষেরা তাকে নিয়ে কানাকানি করে, কেউ বিরক্তি প্রকাশ করে, আবার কেউ তাকে সরাসরি পাগল বলে আখ্যায়িত করে। কিয়ামের কানে সব কটু কথাই পৌঁছয়, কিন্তু বাতাসের শাঁসা শব্দের মতো সেসব তার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত পায়ে রাস্তার ধারে বিলের দিকে মুখ করে বসে পড়ে কিয়াম। রাস্তার কিনার ছোঁয়া জলরাশি আজ দিগন্ত বিস্তৃত। শত শত বিঘা জমির কাঁচা ধান পানির নিচে তলিয়ে গেছে। অকাল বর্ষণের এই তাণ্ডবে প্রকৃতি কৃষকদের স্বপ্নগুলোকে নিমেষেই গ্রাস করেছে। কিয়াম নিস্পৃহ নয়নে ধ্বংসলীলার দিকেই তাকিয়ে থাকে। সেই মুহূর্তে কিয়াম অনুভব করে তার ঠিক পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতেই দেখে শুভ্র পাঞ্জাবি আর ধবধবে সাদা লুঙ্গি পরিহিত এক বৃদ্ধ লোক তার দিকেই তাকিয়ে আছেন। কিয়ামের শূন্য দৃষ্টির বিপরীতে লোকটির মুখে এক চিলতে অমায়িক হাসি ফুটে ওঠে। বৃদ্ধ বিস্ময় বলে ওঠেন, আরে চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? কিয়ামের ঠোঁটে কোনো হাসির রেখা দেখা যায় না। সে নিজের উদাসীনতা আড়াল করতে মিথ্যার আশ্রয় নেয়। নিরুত্তাপ গলায় বলে, দেখতে এলাম পানি কতটুকু বাড়ল। বৃদ্ধ লোকটি এবার কোনো অনুমতি না নিয়েই কিয়ামের পাশে ঘাসের ওপর বসে পড়েন। তারপর কিঞ্চিত কিয়ামের দিকে তাকিয়ে বলেন, আমি জ্যোতিষী, দেখি তো আপনার ভাগ্যে বিধাতা কি লিখে রেখেছেন। কথাটি বলেই লোকটা তার হাত বাড়িয়ে দেন কিয়ামের করতাল পরীক্ষা করার জন্য, কিন্তু কিয়াম তার হাত বাড়ায় না। সে শীতল হাসিতে মুখটা উজ্জ্বল করে বলে, ভাগ্যে যা আছে তা তো হবেই, ওসব দেখিয়ে কি লাভ। লোকটা কিয়ামের অনাগ্রহ দেখেও থামে না। তিনি তার উজ্জ্বল চোখের তীক্ষ্ণ দৃষ্টি কিয়ামের মুখের ওপর স্থির করে খুব ধীর স্বরে বলেন, সব কিছু হবে বলেই হয় না বাবা, কিছু জিনিস আমরা নিজে ডেকে আনি। আপনি যে জিনিসটা অন্যায় করছেন সেটা আপনার কাছেই আছে,
শুধু দেখার চোখটা বদলে গেছে। কিয়াম বেশ তীক্ষ্ণ স্বরেই প্রশ্ন করে, কি বোঝাতে চাইছেন আপনি? বৃদ্ধ লোকটা উত্তর না দিয়ে বিলের জলরাশির দিকে তাকান, যেখানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে শত শত বৃত্ত তৈরি হচ্ছে। তিনি খুব শান্ত ও গভীর কণ্ঠে বলেন, পানি যখন ঘোলা হয় তখন আমরা শুধু ওপরের আবর্জনাটাই দেখি, কিন্তু ময়লা যখন থিতিয়ে নিচে পড়ে যায় তখন নিজের মুখটা পরিষ্কার দেখা যায়। আপনি এখন ঘোলা পানির ওপর দিয়ে হাঁটছেন, তাই দিশা পাচ্ছেন না। কিয়ামের কপালে বিরক্তির রেখা ফুটে ওঠে। সে হেয়ালি পছন্দ করে না। সহজ করে বলেন, আমি আপনার এই আধ্যাত্মিক কথা শোনার মেজাজে নেই। লোকটা এবার নিঃশব্দে হাসেন, তারপর কিয়ামের দিকে ফিরে বলেন, যে বৃষ্টিটা থেকে বাঁচতে আপনি ঘরের দিকে ছোটেন, সেই বৃষ্টি আজ আপনার পথের সঙ্গী। প্রকৃতি আপনাকে সংকেত দিচ্ছে, কিন্তু আপনি কেবল স্মৃতির ভাগাড়ে পড়ে আছেন। সময় থাকতে চোখের পর্দাটা সরান, নইলে এই জলের মতো আপনার জীবনটাও কোনো একদিন খোলা হয়ে যাবে। কিয়াম কিছু বলতে চায়, কিন্তু বৃদ্ধ হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বাকি কথাগুলো বলে লোকটা উঠে দাঁড়ান। কাল আবার আসবেন, সব বুঝিয়ে দিব। বৃদ্ধের কথা শুনে কিয়ামের ওষ্ঠা ধরে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। লোকটা কি বলতে চাইছে তা হয়তো বুঝতে পেরেছে, কিন্তু সে এসবে বিশ্বাসী নয়। নিয়তি, ভাগ্য কিংবা আধ্যাত্মিক কোনো প্রলাপ তার দগ্ধ মস্তিষ্কে কোনো রেখাপাত করে না। সে নির্বিকার ভঙ্গিতে বিলের ঘোলা জলের দিকেই তাকিয়ে থাকে। বৃদ্ধ লোকটা কিয়ামের এই অবিশ্বাসী মনোভাব টের পেলেন কিনা বোঝা যায় না। তিনি কিয়ামের নির্লিপ্ত মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পুনরায় হাসলেন। তারপর দৃষ্টি ফিরিয়ে নেন দিগন্তের দিকে। বৃদ্ধের ওষ্ঠাধর কম্পিত হতে থাকে। তিনি বিড়বিড় করে কিছু একটা পড়তে পড়তে সামনে এগিয়ে যাচ্ছেন। তুরাগের কপালে আর চিন্তার ভাঁজ। তার বিঘার পর বিঘা চাষের জমি আজ পানের নিচে তলিয়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার সে অনেক বেশি শ্রম আর পুঁজি ঢেলেছিল ধানের ওপর। সারা বছর শাকসবজি বিক্রি করে কোনো মতে দিন চললেও বছরের মূল সঞ্চয়টুকু আসতো এই ধানের বিক্রয় অর্থ থেকেই। সেই সোনার ফসল আজ পানির নিচে। তুরাগার চৈতি বিলের কাদামাখা পথ ধরে এগিয়ে চলেছে। তুরাগ এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরেছে, অন্য হাতে সিগারেট ফুঁকছে। কিন্তু পেছনে থাকা চৈতির অবস্থা একেবারেই নাজেহাল। তুরাগ নিজের হাতে থাকা বোঝা কমাতে মাছ ধরার জাল আর মাছ রাখার বোলটা চৈতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কাদামাখা পিচ্ছিল পথে ভারী বোল আর জাল সামলাতে গিয়ে চৈতি হিমশিম খাচ্ছে। তুরাগ লম্বা পায়ে দ্রুত এগিয়ে যাচ্ছে, অথচ পেছনের মানুষটার কষ্টের দিকে তার ভ্রুক্ষেপই নেই। চৈতির পরনের শাড়ি কাদায় মাখামাখি, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সে আর সইতে না পেরে পেছন হতে তুরাগকে তীব্র স্বরে ডাকল, এইগুলো আমি আর নিতে পারবো না, আপনার জিনিস আপনিই নিন। তুরাগ থেমে দাঁড়িয়ে পেছনে তাকায়। সে ঠান্ডা গলায় প্রশ্ন করল, আপনারে কি আমি এমনি এমনি লই আইছি? আমি পারবো না, নিজের জিনিস নিজে নিন। আমি বিনা বেতনে আপনার চাকরি করতে পারবো না। কথাটি বলেই চৈতি হাত থেকে জাল আর বোল কাদার ওপর ফেলে দিল। তুরাগ কিছু না বলে নির্লিপ্ত ভঙ্গিতে সামনের রাস্তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে সে হঠাৎ চৈতির চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আইসক্রিম খাইবেন? চৈতি বিস্মিত হয়ে তুরাগের দৃষ্টি অনুসরণ করল। দেখল দূরে এক বৃদ্ধ লোক মাথায় কাঠের বড় বাক্স নিয়ে মন্থর পায়ে এগিয়ে আসছেন। ছোটবেলায় নানুর বাড়িতে গিয়ে সে অনেক খেয়েছে এই আইসক্রিম। এত বছর পর সুযোগ পেয়ে সে আর মানা করল না। তুরাগ তাকে ফেলেই লম্বা পায়ে আইসক্রিমওয়ালার দিকে এগিয়ে গেল। চৈতিও কাদা মারিয়ে তার পিছু নিল। তুরাগ লোকটির সামনে গিয়ে সাহসে ডাকল, ও চাচা, কতদিন পর আইলেন? বৃদ্ধ লোকটা তুরাগকে দেখে হাসলেন।
কি করমু কও, তোমাকে গ্রামে আইতে দেয় না বউ। তুরাগ হাসল, তারপর পকেট থেকে টাকা বের করে বলল, চাচা একটা 5 টাকা আর একটা 2 টাকার আইসক্রিম দেন। লোকটা একবার পেছনে দাঁড়িয়ে থাকা চৈতির দিকে সন্ধানের দৃষ্টিতে তাকালেন। এইটা কেডায়? তুরাগ এক পলক চৈতির তপ্ত চেহারার দিকে তাকিয়ে রসালাপ করে বলে, আর কইয়ের না চাচা, পাট খেতে মুত্তা গিয়া কট খাইছি, অহন লগে লইয়া ঘুরি। আইসক্রিমওয়ালা হো হো করে হেসে ওঠেন। তিনি একটি নারকেলের আইসক্রিম চৈতির দিকে বাড়িয়ে দিতেই তুরাগ সেটি ছো মেরে ছিনিয়ে নেয়। লোকটা অবাক হয়ে তুরাগের দিকেই চেয়ে থাকে। কোনো সমস্যা বাবা? তুরাগ মাথা নেড়ে না করে বলে, ওনারে 2 টাকা দেন। চৈতি অপমানে আর রাগে ফেটে পড়ার উপক্রম। সে 2 টাকার আইসক্রিম খাবে? তুরাগের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে সে প্রশ্ন করে, আমি 2 টাকারটা কেন খাবো? তুরাগ নির্বিকার চিত্তে আইসক্রিমে কামড় দিয়ে বলে, একটু আগে কি কইছিলেন মনে নাই? কি বলেছি? কইছিলেন না যে আপনি বিনা বেতনে আমার চাকরি করতে পারবেন না, এই হিসাবে এখন আমি আপনার মালিক, আর মালিক যা দিব কর্মচারী তাই খাইব। চৈতির আগে ফুঁসতে থাকে, তার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুরাগ নিরত্তাপ গলায় যোগ করে, না খাইলে খাইয়ালমু। চৈতি বাধ্য হয়ে মুখ কালো করে আইসক্রিমটা হাঁটতে নেয়, কিন্তু পেছন ঘুরতেই সে আতঙ্কে শিউরে ওঠে। তার ঠিক সামনেই একটা ছেলে বাচ্চা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। চৈতির চমকে দেওয়া দেখে তুরাগ সামনে তাকিয়ে শান্ত স্বরে বলে, আরে ডরাইয়েন না, এটা পাগল, সারাদিন এমনি পথে পথে ঘুরে। শিশুটির করুণ দশা দেখে চৈতির মনে মায়ার উদ্রেক হয়। এমনিতেই তুরাগের কটু কথায় তার আইসক্রিম খাওয়ার রুচি মিটে গেছে। সে নিজের হাতের আইসক্রিমটি শিশুটির দিকে বাড়িয়ে দিতে উদ্যত হয়। তুরাগ তা দেখে পাশ থেকে সাবধান করে দেয়, আমি কিন্তু আর কিনা দিতাম না। চৈতি তুরাগের সতর্কবাণী শুনেও শোনে না। সে আইসক্রিমটি বাড়িয়ে দিতেই শিশুটি সেটি ছোঁ মেরে নেয় এবং মুহূর্তের মধ্যে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি গালি দিয়ে সেখান থেকে চম্পট দেয়। চৈতি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। দয়া দেখাতে গিয়ে এমন অপ্রত্যাশিত প্রতিদান সে কল্পনাও করেনি। তুরাগের মুখে তখন হাসি। চৈতির হতভম্ব মুখাবয়ব দেখে সে তৃপ্তি পায়। আইসক্রিমে কামড় দিয়ে সে বিদ্রূপের সুরে বলে, নিজে পায় না খাইতে, আবার আরেকজনের দেয় লইতে, ঠিক হইয়াছে। চৈতির ধৈর্যের বাঁধ এবার চূড়ান্তভাবে ভেঙে যায়। লোকটা অকারণে কেন তার সাথে এমন আচরণ করছে? সে স্থির দৃষ্টিতে তুরাগের দিকে তাকায়, গলার স্বর রাগে কাঁপছে। আমাকে নিয়ে এত সমস্যা কিসের আপনার? যদি আমাকে খাওয়াতে পড়াতে এতই কষ্ট হয় তবে একবার বলে দিন, আমি এখনই চলে যাব, কিন্তু দয়া করে সারাক্ষণ এমন কটু কথা বলে আমাকে ছোট করবেন না। চৈতি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। অপমানে তার চোখ ফেটে জল আসতে চাইছে, কিন্তু সে তার তুরাগকে দেখাতে চায় না। যে কাদা জলের পথ দিয়ে সে এসেছিল সেই পথেই হন্তদন্ত হয়ে ফিরে যেতে শুরু করে। তুরাগ আইসক্রিম খাওয়া থামিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। চৈতির এভাবে গর্জে ওঠাটা তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। সে আইসক্রিমের কাঠিটা দাঁতে চিবোতে চিবোতে চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ছাগল বেডি, কিছু বুঝে না। বাতাসের বেগ একটু একটু করে বাড়ছে। তুরাগ তড়িঘড়ি করে আইসক্রিমওয়ালার কাছ থেকে আরও 2 5 টাকা দামের আইসক্রিম কিনে নেয়। চৈতি তখন ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। তুরাগ চৈতির পেছনে গিয়ে দাঁড়ায়। মান ভাঙানোর কোনো অভিজ্ঞতা তার নেই, তাই সে অনেকটা আনারের মতোই একটা আইসক্রিম চৈতির চোখের সামনে ধরে। চৈতি নড়ে না। আইসক্রিমটা গ্রহণ করা তো দূরের কথা, সে তুরাগের দিকে ফিরেও তাকায় না। তুরাগ একটু ঝুঁকে এসে নরম গলায় শুধায়, রাগ করছেন? চৈতির পক্ষ হতে কোনো উত্তর আসে না। তুরাগ এবার আরেকটু ঝুঁকে পুনরায় জিজ্ঞেস করে, অনেক বেশি রাগ করছেন? চৈতি এবারও নিরুত্তর। তুরাগ আবারও বলে, থাক, আর রাগ কইরে থাকেন না, আমি নাওর দিতাম না তো আপনারে। তুরাগ আবারও এগিয়ে দেয় আইসক্রিমটা।
চৈতি নেয় না, কোনো কথাও বলে না। তাই তুরাগের এইবার একটা ছড়া মনে হয়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। চরম বিরক্তিতে চৈতি চিৎকার করে বলে ওঠে, শাট আপ। তুরাগ যেন আকাশ থেকে পড়ে। সে বড় বড় চোখে তাকিয়ে বিস্ময় মাখা কণ্ঠে বলে, ওরে বাবা, কথায় কথায় দেখি ইংলিশ মারে। দেখমো আর কত বউয়ের ঢং। তুরাগ আবারও আইসক্রিমটা চৈতির দিকে বাড়িয়ে দিয়ে বিড়বিড় করতে থাকে। এই মেয়েটিকে বোঝা আসলেও তার সাধ্যের বাইরে। বিলের ঝড়ো হাওয়ায় চৈতির অবিন্যস্ত চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। আর তুরাগ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা এই রমণীকে। আর মনে মনে ভাবে, তার কপালে কি এমন গাল ফুলানো বউই লেখা ছিল? কিছু বললে রাগ, না বললে রাগ, ঘুমানোর আগে রাগ, ঘুম থেকে উঠে রাগ, খেতে বসলে রাগ, খাওয়া শেষ করে রাগ। সারাদিন একটা মানুষ এত রাগ কীভাবে করতে পারে? তুরাগের তো এখন প্রবল সন্দেহ হয় যে সে কোনো রক্ত মাংসের মেয়েকে নয়, বরং একটা জল জ্যান্ত রাগের ডিব্বাকে বিয়ে করে ঘরে তুলেছে। তুরাগ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পরিবেশ হালকা করার চেষ্টায় বলে, আম খাইবেন? কাঁচা আম? চৈতির মনের ভেতর লাড্ডু ফোটে। কাঁচা আমের কথা শুনে তার জিভে জল এলেও সে নিজেকে সামলে নেয়। লোকটাকে আজ সে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে রাগানোর ফল কি পরিমাণ তেতো হতে পারে। সে পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে থাকে। তুরাগ এবার অনেকটা জোর করেই আইসক্রিমটা চৈতির হাতে গুজে দিয়ে বলে, চলেন, দেরি হইলে মাছ পামো না। কথাটা বলেই তুরাগ চৈতির হাত শক্ত করে ধরে টানতে টানতে এগিয়ে যেতে থাকে। চৈতি বাধ্য হয়েই তার পিছু নেয়। তবে এবার আর রাগ ধরে রাখতে পারে না। আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে, আমার আম? তুরাগ নৌকোয় বসতে বসতে চৈতির দিকে তাকিয়ে সংক্ষিপ্ত উত্তর দেয়, নৌকোতে আছে। চৈতি আর কোনো কথা বাড়িয়ে নিজের রাগকে পাতলা করতে চায় না। সে চুপচাপ নৌকোর এক কোণেই বসে থাকে। তুরাগ নিচু হয়ে নৌকোর তক্তার নিচ থেকে বড় বড় দুটো কাঁচা আম বের করে আনে। তারপর শার্টের পকেট থেকে একটা ঝিনুক বের করে, যার মাঝখানটা গোল করে ভাঙা। তুরাগ ঝিনুকটা দিয়ে নিখুঁতভাবে আমের খোসা ছাড়াতে থাকে। ঝিনুকের ধারালো অংশে আমের সবুজ ত্বক পেন্সিল শার্পনারের মতো গোল হয়ে উঠে আসছে। চৈতি আগে কখনো এভাবে ঝিনুক দিয়ে আম ছিলতে দেখেনি। সে বিস্ময় নিয়ে তুরাগের হাতের শৈলী দেখে। তুরাগ আমের খোসা ছাড়ানো শেষ করে আমটি ধুয়ে ঝিনুক দিয়ে কেটে পুরোটা চৈতির দিকেই বাড়িয়ে দেয়। চৈতি আমটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, নৌকোতে আম আসলো কীভাবে? তুরাগ নিপুণ হাতে বইটা চালাতে চালাতে নির্লিপ্ত স্বরে বলল, দাদারে কইছিলাম। চৈতি আমি টক মিষ্টি স্বাদটা নিচ্ছে। তার মনের তিক্ততা কিছুটা হলেও ধুয়ে দিয়েছে। তুরাগ এক মনে বইটা টানছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চৈতি আমের আটিটা চুষতে চুষতে তুরাগের দিকে তাকিয়ে বলে, শোনেন, আজকের পর থেকে আমারে আপনি তুমি করে বলবেন। তুরাগ বদেরি না করে সপাটে জবাব দেয়, পারতাম নেহি। চৈতি ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকায়। লোকটার মুখের ওপর না বলার অভ্যাসটা একটু বেশি। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কেন, কি সমস্যা? আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, সেই হিসেবে আপনি আমাকে তুমি করেই বলবেন। তুরাগ এবার বৈঠাটা একটু জোরে টেনে নৌকোর গতি বাড়ায়। তারপর একই রকম একগুঁয়ে সুরে আবার বলে, কইছি তো একবার, পারতাম না। চৈতি এবার একটু জেদ ধরেই বসে। আমের খোসাটা পানিতে ফেলে দিয়ে সে তুরাগের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিন্তু কেন পারবেন না? কারণটা কি? তুরাগ এবার বৈঠাটা আলগা করে দেয়। তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, তুমি করে বললে আমার কেমন জানি প্রেম প্রেম পায়। তুরাগের কারণ শুনে চৈতি হুট করেই হেসে ফেলে। খিলখিল করে হাসতে হাসতে সে প্রায় নৌকার তক্তায় গড়িয়ে পড়ার অবস্থা। এই কর্কশা রুক্ষ মানুষটারও নাকি লজ্জা আছে, এই কথা তাকে শুনতে হবে, তা সে জীবনেও ভাবেনি। হাসি থামিয়ে সে অবাক হয়ে ভাবে,
এ কি অদ্ভুত কথা শুনতে হলো তাকে। চৈতি হাসতে হাসতে চোখ মুছে, হাসির কারণে চোখে পানি চলে আসছে। তার মানে আপনি আমাকে তুমি করে বলতে লজ্জা পান? তুরাগ বইটা থামিয়ে গম্ভীর মুখে পাল্টা প্রশ্ন করে। আমি কি একবারও কইছি আমি লজ্জা পাই? আমি কইছি আমার প্রেম প্রেম পায়। ব্যাপারটা বুঝেন নাই? তুরাগের সোজাসাপটা কথার মানে বুঝতে পেরে চৈতির হাসি উধাও হয়ে যায়। তার বুকের ভেতরটা কেমন জানি ধক করে ওঠে, মুখটা একদম চুপসে যায়। এইবার তুরাগ হাসতে শুরু করে, ঠিক চৈতি যেভাবে একটু আগে তাকে নিয়ে হাসছিল। তুরাগ হাসতে হাসতে খেয়াল করে আকাশের রূপ হঠাৎ বদলে গেছে। এতক্ষণ যে হালকা মেঘের আনাগোনা ছিল, সেখানে এখন ঘন কালো মেঘের পাহাড় জমেছে। চারপাশ অন্ধকারে ঢাকা পড়েছে। তারা দুইজন কিছু বোঝে ওঠার আগে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। তুরাগের এই ছোট ডিঙ্গি নৌকোর এত ঝড়ো বাতাস সইবার ক্ষমতা নেই। মুহূর্তের মধ্যে ঢেউয়ের তোলায় আর বাতাসের ঝাপটায় নৌকাটি টালমাটাল হয়ে পড়ে। সব কিছু ওলটপালট হতে এক মুহূর্তও সময় লাগে না। একটা বড় ঢেউয়ের ধাক্কায় নৌকোটা উল্টে যায়। তুরাগ জন্মস্তক এই বিলের পানিতেই বড় হয়েছে, তাই সে পরিস্থিতি দ্রুত সামলে নিয়ে ভেসে থাকতে পারে। কিন্তু চৈতি অপ্রস্তুত ছিল। সে কোনো কিছু বুঝে ওঠার আগেই উল্টে যাওয়া নৌকোর নিচে তলিয়ে যায়। বিলের খোলা জল আর অন্ধকার আকাশের নিচে তুরাগ চিৎকার করে ওঠে, রাজকন্যা, কই আপনি? তুরাগের কণ্ঠস্বর বাতাসের গর্জনে মিশে যাচ্ছে। তার চিৎকারে এক বুক হাহাকার। চৈতি কোনো সারা শব্দ নেই। পানির ওপর কেবল উল্টে থাকা নৌকোর কাঠটা ভেসে আছে। তুরাগ উন্মাদ হয়ে চারপাশের ঘোলা জল হাতড়াতে থাকে। তার বলিষ্ঠ হাত দুটো কাঁপছে। বুক চিরে বেরিয়ে আসে আর্তনাদ, ও রাজকন্যা, আমার রাজকন্যা, কই আপনি? বিলের উত্তাল ঢেউগুলো যেন তাকে উপহাস করছে। চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে আসে। তুরাগের চোখের সামনে পৃথিবীটা হঠাৎ ঝাপসা হয়ে আসে। তার শরীরের সমস্ত শক্তি নিংড়ে নেয় এই হিমশীতল পানি। মাঝি, এই মাঝি, এই বয়রা মাঝি, কই হারিয়ে গেলেন? চৈতির চঞ্চল ডাকটা কানে আসতেই তুরাগের হুঁশ ফেরে। সে পিটপিট করে চোখ মেলে ব্যাকুল হয়ে চৈতির দিকে তাকায়। এই তো চৈতি একদম সুস্থ, তার সামনেই নৌকোয় বসে আছে। তুরাগ দ্রুত চারপাশে তাকায়। বিলের পানি শান্ত, আকাশও আগের মতোই হালকা মেঘ। তাহলে কি সে জেগে জেগে স্বপ্ন দেখছিল? কিন্তু ভয়ঙ্কর বাতাস, নৌকোর উল্টে যাওয়া আর চৈতিকে হারানোর হাহাকার, সব কিছুই তো তার কাছে একদম জীবন্ত লেগেছে। মানুষের মন কি এত দ্রুত বিভ্রম তৈরি করতে পারে? চৈতি এবার তুরাগের কপালে ভাঁজ দেখে একটু উদ্বিগ্ন গলায় ডাকে, কি হয়েছে আপনার? অমন হাঁ করে তাকিয়ে কি দেখছেন? তুরাগ কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে ফুসফুসের বাতাস স্বাভাবিক করার চেষ্টা করে। সে এখনও আতঙ্কে ডেশ কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু নিজের দুর্বলতা ঢাকতে সে তড়িঘড়ি করে মুখে বাঁকা হাসিটা ফুটিয়ে তোলে। চৈতির দিকে তাকিয়ে বলে, কিছু না, আপনার হাসি দেখা মনে হয় কয়েক সেকেন্ডের লাগা কমায় গেছিলাম গা। চৈতি বিচ্ছিরি মুখভঙ্গি করে ভেঙচি কাটে, তবে আজ সে আর নতুন করে মেজাজ খারাপ করতে চায় না। সে একটু নিচু স্বরে জিজ্ঞেস করে, একটা প্রশ্ন করি? তুরাগ আবার বৈঠাটা শক্ত হাতে নেয়। নৌকোর ছলাৎ ছলাৎ শব্দটা আবারও শুরু হয়। সে নির্লিপ্ত গলায় বলে, না করলেও তো কইবেন, কন শুনি কি কইবেন? চৈতি একটু ইতস্তত করে বলেই ফেলে, আমাকে বিয়ে করেছেন কেন? না মানে এইভাবে গ্রামের মানুষ বিচার বসালো আর অমনি আপনি বিয়ে করে ফেললেন, কারণটা কি? চৈতির প্রশ্নটা শুনে তুরাগের খুব মজা লাগে। এতক্ষণে মেয়েটা একটা জুৎসই প্রশ্ন করেছে। তুরাগ অনেক বড় আফসোসের সাগরে হাবুডুবু খাচ্ছে এমন একটা ভঙ্গি করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আরে বুঝেন নাই ব্যাপারটা, আমি হইলাম কাইল্লা মানুষ। অহন আমার বউও যদি কাইল্লা হয়, তাইলে তো আমার যে পুলা পাইনগুলো আইব সেইগুলাও তো কুসকুসে কাল্লা হইয়ে জন্মাইব। হেই বংশ রক্ষার চিন্তা কইরাই তো এমন রিস্ক লইয়া লইছি, নইলে আপনারে। তোরা কথাটা শেষ না করেই থেমে যায়। তার গলার কাছে কিছু একটা আটকে গেছে।
তাকে এভাবে মাঝপথে থেমে যেতে দেখে চৈতির কৌতূহল বেড়ে যায়। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, না হলে আমি কি, থামলেন কেন? তুরাগ নিজের 32টা দাঁত বের করে একগাল হাসি দিয়ে বলে, আপনি একটা সুন্দর জামাই পাইতেন আর আমি একটা কাইলা বউ পাইতাম, কিন্তু কপাল আমার খারাপ, পাইলাম একটা রাগের ডিব্বা। এর বেশি আর কিছু কইতে চাই না, আমি একদম সত্যি কইতাছি। চৈতি বিড়বিড় করে বলে, বজ্জাত মাঝি। সে আসতে বললেও তুরাগ ঠিকই শুনতে পায়, আপনারই মাঝি।